কি হবে যদি আমি এটা বলি যে আমাদের চোখ আমাদেরকে যা দেখায় সেটা আসলে ঠিক নয়? শুনতে অবাক লাগছে কি, কিন্তু অবাক লাগলেও এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক। এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা জানতে ইচ্ছুক থাকলে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো একজন কৌতূহলী মানুষের মতো আপনারও মনে কখনো না কখনো এই প্রশ্নটা উঠেছেই যে আকাশের রং কেন নীল হয়। আর যদি ওয়েদার সঠিক থাকে তাহলে আকাশের নীল রং হওয়াটাই খুবই স্বাভাবিক, কিন্তু সেটা নয়। রেনবোতে এতগুলো কালার থাকা সত্ত্বেও শুধু কেন নীল দেখায় আকাশকে? হে, দিস ইজ দেবজিৎ অ্যান্ড উই আর সাইফাই নোট। তো চলো শুরু করা যাক। আমরা সবাই জানি সূর্যের আলোতে ভিভগিয়ার কালার্স থাকে, তাহলে শুধু নীল রঙই কেন দেখায়? বাই দ্য ওয়ে, ভিভগিয়ার কালার্সের উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো ইন্টারেস্টেড থাকলে ক্লিক অন দ্য লিঙ্ক। যাই হোক, আগের ভিডিওতে আমরা চর্চা করেছিলাম বা আলোচনা করেছিলাম জলের রং কেন নীল হয় বা সমুদ্রের জলের রং কেন নীল হয়, আর আজকে আমরা জানবো আকাশের রং কেন নীল রঙের হয়। তো সেই সালটা ছিল 1665 সাল, যেই সময় কেমব্রিজে স্যার আইজাক নিউটন একজন জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে পড়াশোনা করছিলেন। তখন তার মেইন ইন্টারেস্ট ছিল কালার আর লাইটসের উপরে। একদিন কি হলো না, ইউনিভার্সিটি থেকে স্যার আইজাক নিউটন বাড়ি ফিরলেন, দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তার রুমটাকে একেবারে সম্পূর্ণ অন্ধকার করে দিলেন। জানলার একটা ছিদ্র ছিল, সেটা তার জানা ছিল, আর সেই ছিদ্রের মধ্যে দিয়ে একটা সূর্যের আলো আসছিল। তিনি সেই সূর্যের আলোর গতিপথে একটা প্রিজমকে প্লেস করলেন। আর তখন তিনি কি দেখলেন? তখন তিনি দেখলেন যে সেই প্রিজমের থ্রু যখন আলোটা যাচ্ছে তখন সেই লাইট সোর্স বা সানলাইটটা একটা নতুন ফর্ম নিচ্ছে, যেটাকে দেখতে অনেকটা আকাশে দেখতে পাওয়া রেইনবোর মতো ছিল। আর সেই মাল্টি কালারের লাইট ব্যান্ডটাকে আমরা এখন স্পেকট্রাম নামে চিনি। নিউটন তার এই এক্সপেরিমেন্টকে নিয়ে যে বক্তব্যটা পেশ করেছিলেন সেটা হলো এটা। তো আপনারা যেটা স্ক্রিনে দেখছেন সেটার অর্থ আমি বাংলায় বোঝাচ্ছি। এর বাংলা অর্থ হলো, যখন সানলাইট কোনো প্রিজমের থ্রু পাস হয় তখন সেটা রিফ্র্যাক্টেড হয়ে যায় বা প্রতিসৃত হয়ে যায়। আর এই আলো শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ করে বা রিফ্র্যাক্টেড হয়ে উল্টো দিকের দেওয়ালে বা পড়ে থাকা কোনো বস্তুতে আলো ফেলে না, রিফ্র্যাক্টেড হয়ে সেখানে রেনবোর মতো একটা এফেক্ট তৈরি করে। আর তার ফলে আমরা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালারকে আলাদা হয়ে যেতে দেখি, অর্থাৎ স্পেকট্রাম লাইটকে দেখি। কিন্তু এই স্পেকট্রাম কালারকেই মানুষ আকাশে বহু বছর আগে থেকেই দেখে আসছে, অর্থাৎ যাকে আমরা রেনবো আর বাংলায় যাকে রামধনু বলে চিনি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই রেনবোকে নিউটনের সময়কার মানুষরাই সায়েন্টিফিক বলে মানত না। তখনকার দিনের মানুষ একটা রিলিজিয়াস কালচারের মত অনুযায়ী রেনবোকে বা রামধনুকে ভগবানের প্রতিশ্রুতির ইশারা ভাবতেন। এই রেনবো বা রামধনুর মানে হলো গড কখনো পৃথিবীতে বন্যা সৃষ্টি করবে না। আমার নলেজে তো নেই, কিন্তু বিভিন্ন আর্টিকেলে আমি এটা পেয়েছি যে এই উক্তিটা বাইবেলে রয়েছে। কিন্তু নিউটনের এই যুক্তি যখন পৃথিবীর সামনে আসে আর সেই যুক্তি যখন প্রমাণিত হয়, তখন মানুষের এই ভুল ধারণাটা আস্তে আস্তে ভাঙতে থাকে। তো যাই হোক, আকাশের এই নীল রং হওয়ার কারণটাও নিউটনের এই আবিষ্কারের মধ্যেই লুকিয়ে ছিল। তো একদম শুরু থেকে শুরু করি। তো আমরা মোটামুটি সবাই জানি যে সূর্যের থেকে এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস লাইটের ফর্মে পৃথিবীতে আসে। এটা যদি না জানা থাকে তাকে জেনে রাখো। আর এই আলোর মধ্যে যেই কম্পোনেন্টের ওয়েভলেন্থ সব থেকে কম হয় সেটা ওজোন লেয়ারে অ্যাবজর্ব হয়ে যায়, আর বাকি সেই কম্পোনেন্টসগুলো যাদের ওয়েভলেন্থ হাই তারা আর্থের অ্যাটমসফিয়ারে ঢুকে আসে। আর আরও একবার মনে করিয়ে দিই যে ভিভগিয়ার কালার্স, যার ব্যাপারে একটু আগে আলোচনা করলাম, সেটা সূর্যের আলোর মধ্যেই থাকে। তো ভিভগিয়ার কালার্সের ব্যাপারে একটা ফ্যাক্ট জানা খুবই দরকার আমাদের। সেটা কি না, ওয়েভলেন্থ বলে যে জিনিসটা আছে সেটা ভায়োলেট কালার থেকে রেডের দিকে ইনক্রিজ হয়। কিভাবে? ভায়োলেট কালারের ওয়েভলেন্থ হলো 400 থেকে 440 mm, আর অন্যদিকে রেড কালারের ওয়েভলেন্থ হলো 620 থেকে 720 mm। আর সূর্য থেকে আসা সানলাইট যখনই আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে কন্ট্যাক্টে আসে আর যথারীতি স্ক্যাটার হতে শুরু করে। তো এই যে কম ওয়েভলেন্থের কালার যেমন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, এরা বায়ুমণ্ডলে প্রবেশ করেই স্ক্যাটার হতে থাকে বা ছড়িয়ে পড়ে। আর অন্যদিকে হায়ার ওয়েভলেন্থের যে কালার যেমন রেড, অরেঞ্জ ইত্যাদি, তারা কম স্ক্যাটার করে। তো এই যে কম ওয়েভলেন্থের কালার যেমন ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এগুলো বেশি স্ক্যাটার করে, তো এই কারণেই আমরা আকাশকে নীল দেখি। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে ভায়োলেটের ওয়েভলেন্থ যদি সব থেকে কম হয় তাহলে সেটা বেশি স্ক্যাটার করবে, তাহলে আকাশের রং আমরা নীল দেখি কেন, ভায়োলেট কেন দেখি না? তো এখানে বলতে গেলে দুটো কারণ আছে। এক তো আমাদের এর জন্য চোখ দায়ী। আমাদের চোখে রেটিনার মধ্যে এক ধরনের ফটো রিসেপ্টর আছে যার নাম হচ্ছে মেলানপসিন, যা ব্লু লাইটের জন্য খুবই সেন্সিটিভ। ব্লু লাইট যখন প্রায় 480 nm বা ন্যানোমিটারে জোরালো হয় তখনই আমাদের চোখ
সেই ব্লু লাইটকে দেখতে পারে। আর আরেকটা কারণ হলো ভায়োলেট, ইন্ডিগো আর ব্লু এর মধ্যে ব্লু লাইটের ইন্টেন্সিটি সব থেকে বেশি হয়, তাই জন্য আমরা আকাশের রং নীল দেখি। তো মোটামুটি বেসটা জানা হয়ে গেল। এবার আমরা জানবো কিছু ইতিহাস নিয়ে। অবশ্যই যারা এই নীল আলোর ব্যাখ্যার পেছনে খেটেছে তাদের কথা না জানলে আমার এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। তো 19th সেঞ্চুরিতে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল জন উইলিয়াম স্ট্রাট, AKA লর্ড রেইলি। তিনি অনেক ধরনের ফিজিক্সের উপর রিসার্চ করেছেন, যেমন ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, কালার ভিশন, ফ্লো অফ লিকুইডস, হাইড্রোডাইনামিক্স, লাইট স্ক্যাটারিং, সাউন্ড ওয়েভ থিওরি, আরও একটা লিস্টে আছে, সেটা হচ্ছে ডেন্সিটি অফ গ্যাস ইত্যাদি ফাইনালি। কিন্তু তার মোস্ট নোটেবল ডিসকভারিটা কি ছিল? সেটা ছিল লাইট স্ক্যাটারিং, যার জন্য আকাশকে নীল দেখায়। লর্ড রেইলি তার রিসার্চ 1871 সালে অন দ্য লাইট ফ্রম দ্য স্কাই, পোলারাইজেশন অ্যান্ড কালার এই পত্রিকাতে প্রথম প্রকাশ করেন। তিনি যে সূত্রটি এই কাগজে পাবলিশ করেছিলেন সেটা হলো কিভাবে স্ক্যাটার্ড লাইটের তীব্রতা ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড করে। একটু আগে আমি যা যা এক্সপ্লেন করলাম তিনি মোটমাট সেটাই বলেছেন, কিন্তু তিনি তার রিসার্চে যেটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে কার্ডেশিয়ান কোঅর্ডিনেটরস। কার্ডেশিয়ান কোঅর্ডিনেটরস যা কিছু পয়েন্টসের পজিশনকে নির্ধারণ করার জন্য ইউজ করা হয় বাই ইউজিং অফ পারপেন্ডিকুলার এক্সিস লাইন, যার মিটিং পয়েন্টসগুলোকে বলা হয় অরিজিন। খুব সহজ করে যদি বলতে চাই তাহলে তিনি XYZ এর একটা ম্যাপকে ইউজ করেছিলেন, যেটা হাইট, লেন্থ অ্যান্ড উইডথ অথবা উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থকে বোঝায়। যারা 3Dতে কাজ করে, 3D অ্যানিমেশন বা 3D মডেলিংয়ে কাজ করে, তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। আর 1908 সালে গাস্টাভ, আমি শিওর না যে এই গাস্টাভ কিরচফ কি না, বাট মেবি এটা গাস্টাভ কিরচফই হবে, যিনি রেইলির রিসার্চকে আরও ডেভেলপ করে, রেইলির সূত্রটাকে আরও ডেভেলপ করেন। আর তিনি এটা বলেন যে লাইটের স্ক্যাটারিং শুধুমাত্র এয়ার মলিকিউলসের জন্যই হয় না, সেটা ডিপেন্ড করে লার্জার পার্টিকেলসের ওপরেও। তো আমরা ভিডিওটাকে এখানেই র্যাপ আপ করবো। আশা করি অনেক কিছু জেনেছো, মেবি জেনেছো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, যারা পড়াশোনা করছে এমন মানুষদের কাছেও শেয়ার করো, জানতে সাহায্য করো বাকিদের, আর আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারের সাহায্যে, আর অবশ্যই কমেন্টের সাহায্যে, এটা ফিল করাতে যে তোমরা আমার সাথে আছো। বাই দ্য ওয়ে, ভিউজ প্রচুর কমছে, আর ঠিক এই সময় আমার তোমাদের সাপোর্ট চাই। তো যত পারো ভিডিওগুলোকে শেয়ার করো, অন্যদেরকে জানতে সাহায্য করো। আমি সেই টাইপের ভিডিও বানাই যেই টাইপের ভিডিও সব বয়সের লোকেরা দেখতে পারে। সো স্টে টিউন ফর মোর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।